লাইভ ভিডিও শুরু করা যেতে পারে? কমেন্ট দিন। কথা শোনা যাচ্ছে? আমার কথা শোনা যাচ্ছে? নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের বিষয় মেটেরিয়া মেডিকা। মেটেরিয়া মেডিকার অন্য একটা নতুন দিগন্ত নিয়ে আজ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। প্রথম একটা ঘটনা বলবো। ঘটনাটা প্রেক্ষাপট অনেক পুরনো, প্রায় 28 বছর আগের ঘটনা, কিন্তু তার বর্তমান এখনো রয়েছে খুব উজ্জ্বল ভাবে। তখন আমি সবেই পাস করে বেরিয়েছি। অল্প অল্প রুগী দেখি, আর সেই সময় আমার কিছু ওয়েল উইশার রুগী ছিল যারা আমাকে খুব ভালোবাসতো। বিশেষ করে আমার বাবা স্কুল টিচার ছিলেন, তো বাবার কিছু বন্ধুস্থানীয় আমাকে খুবই ভালোবাসতেন। তো আমি তখন সবে পাশ করে বেরিয়েছি। সে সময় মানে বাবারই জুনিয়র ভাতৃস্থানীয় একজন বন্ধু মাস্টারমশাই আমার কাছে এলেন। উনি একটু আস্তে আস্তে কথা বলেন। দেখো ডাক্তার, আমার 4 দাদা ক্যান্সারে মারা গেল, এবার বোধহয় আমার পালা। 50 থেকে 60-এর মধ্যে সব কটা ভাই চলে গেল, আমি বাকি আছি। তোমাদের সিস্টেমে কিছু নেই যেটা দিয়ে তুমি আমার ক্যান্সারকে আটকাতে পারো? দেখো না, চেষ্টা করে যদি পারো। তো আমি কাকুকে বললাম, আপনি বসুন কাকু। আমি ডিটেলস কেস হিস্ট্রি কালেক্ট করতে থাকলাম। দেখলাম ওনার বাবা, 4 ভাই, কাকা, জ্যাঠা প্রায় বেশিরভাগই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছে, বা বংশে তার সঙ্গে ডায়াবেটিস থেকে শুরু করে হার্ট ডিজিজ, এরকম অনেক রোগী কিন্তু ওনার বংশে বিদ্যমান। তো সেই সময় পুরো কেস হিস্ট্রি কালেক্ট করেই সবকিছু বিবেচনা করে আমি তাকে কার্সিনোসিন দিয়েছিলাম, এবং কার্সিনোসিন খুব সম্ভবত আমি মনে পড়ছে সিএম অব্দি গিয়েছিলাম। এবং সেটা ঘটনাটা প্রায় 28 বছর আগে। যাই হোক, তারপরের কিছু ঘটনা আমার এখনো মনে আছে। তার বেশ কয়েক বছর পরেই উনি যে কোনো কারণেই হোক, উনি আমাদের সর্বজন শ্রদ্ধেয়
ডক্টর এস.কে. দুবে, তখন দুবে সাহেব বেঁচে ছিলেন, তো এস.কে. দুবেকে কাছে স্যারের কাছে সল্ট লেকে ওনার চেম্বারে দেখাতে গিয়েছিলেন। তো উনি আমার প্রেসক্রিপশন নিয়ে গিয়েছিলেন। আমার প্রেসক্রিপশন দেখে ডক্টর দুবে খুব প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন সব কাজই তো প্রায় সেরে দিয়েছে, এবার দেখি বাকিটা। তো পরবর্তী ক্ষেত্রে কাকু মাঝে মাঝে দেখাতেন আর আমার কাছে প্রেসক্রিপশন করে এনে দেখাতেন যে সরিনাম আর সালফার এই দুটো বোধহয় ওনার প্রেসক্রিপশন ছিল। পরপর না, মানে কয়েক বছরের ওনার ট্রিটমেন্টে ছিলেন উনি, এবং প্রথম দিকে সম্ভবত সরিনাম দেওয়ার পরে সালফার দেওয়া হয়েছিল পরে। এই আমি যে ওই অত জুনিয়র বয়সে কাকুকে আপ টু সিএম অব্দি দিয়েছিলাম, কেন অত হাই পোটেন্সি দিয়েছিলাম বা এই হাই পোটেন্সি দেওয়ার শক্তি কোথা থেকে অর্জন করেছিলাম, সেটা আমি সেই ঘটনার প্রেক্ষিতে আমি পরে বলবো, যদি আজকে স্কোপ পাই বলবো, আদারওয়াইজ আমি সেটা পরে বলবো কোন ঘটনার সাহস আমাকে অত হাই পোটেন্সি দিতে সাহায্য করেছিল। যাই হোক, ওই পর্যন্তই। তো সেই কাকু এখনো বেঁচে এবং ওনার বয়স প্রায় 84-85 বছর এখন বয়স, ভালোভাবেই বেঁচে আছেন। তার ইত্যবসরে ওনার হেপাটাইটিস বি হয়েছিল, তো হেপাটাইটিস বিও ওনাকে কিন্তু কাবু করতে পারেনি। উনি কিন্তু এখনো সুন্দরভাবে বেঁচে আছেন, কিন্তু ঘটনাটা এই পর্যন্ত হলে ঠিক ছিল। পরবর্তী ক্ষেত্রে বছর খানেক আগে ওনার বড় মেয়ে মুম্বাই থাকে, তো আমার মুম্বাই থেকে সপরিবারে আমার চেম্বারে আসে এবং ঘটনাটা এটা, ওনার ব্রেস্ট ক্যান্সার হয়েছিল এবং ব্রেস্ট ক্যান্সার অপারেশন হয়েছিল। অপারেশন হবার পর যাতে আর ফার্দার পারসিভ না করে সেজন্য হোমিওপ্যাথি ওষুধ ওনারা খেতে চান। তো তার তো ট্রিটমেন্ট শুরু অবশ্যই করা হয়েছে, যেহেতু এটা ওপেন ক্যান্সার ছিল, আর ওপেন ক্যান্সার যেহেতু সেক্ষেত্রে অবশ্যই কার্সিনোসিন দিয়ে শুরু করা যায়নি, সেক্ষেত্রে অন্য ড্রাগ সিরিনাম বলে একটা ড্রাগ দিয়ে শুরু করেছিলাম এবং পরবর্তী ক্ষেত্রে ওনার থুজা চলছে, তো উনি এখনো অবধি ভালো আছেন। এটা গেল ঘটনার একটা দিক, কিন্তু ঘটনার প্রেক্ষাপটটা আরো অন্যদিকে রয়েছে। ওনার ছোট ছেলের দুটি ছেলে, তার মধ্যে যে ছোটটি রিসেন্ট অ্যাকিউট লিউকেমিয়াতে আক্রান্ত, এবং এই প্রেক্ষিতে আমার একটা কথা বলা দরকার। বড় মেয়ে ব্রেস্ট ক্যান্সার অপারেশনের পর ওনার জেনেটিক পরীক্ষা হয়েছিল, সেক্ষেত্রে দেখা গিয়েছিল BRCA2 জিন, যেটা ক্যান্সারের জন্য দায়ী এবং প্রিডিসপোজ ফ্যামিলিয়াল ব্রেস্ট ক্যান্সারের জন্য দায়ী, সেটা কিন্তু বংশে রয়েছে। এবং ওই জেনারেশনে প্রায় সকলেই এখন আমার ট্রিটমেন্টে আছে এবং তাদের মোরাললেস ট্রিটমেন্ট চলছে। এবং এই প্রেক্ষিতে আমি আরেকটি কথা বলবো যে ওনার ওই ছোট ছেলের, ভদ্রলোকের ছোট ছেলের বিভিন্ন জায়গায় রিং ওয়ার্ম হয়, বিভিন্ন জায়গায় শরীরের বিভিন্ন জায়গায় রিং ওয়ার্ম হয় এবং রিং ওয়ার্মের ট্রিটমেন্ট চলতে থাকে। খুব সম্ভবত টিউবারকুলিনাম, ন্যাট্টামিউ বা এরকম ড্রাগ দিয়ে তার ট্রিটমেন্ট চলতে থাকে, কিন্তু মাঝে মাঝেই সেটা রিল্যাপস করে, এবং রিল্যাপসের কারণটা বোঝা যায় না। সেও কিন্তু মাঝে মাঝে অ্যাকচুয়ালি অল ইন্ডিয়া লেভেলে অডিট করে, যার জন্য মাঝে মাঝে তাকে বাইরে যেতে হয়। এই বাইরে যাওয়ার কারণে
সে ওই অয়েনমেন্ট লাগায় বকাবকি করলো, সবসময় শোনে না। ইদানিং একটু বেশি বকাবকি করে ওগুলো বন্ধ রেখেছে। এবং ওদের যখন মোটামুটি গোটা ফ্যামিলি জুড়েই এক্সেপ্ট ওর বডি, যেহেতু ওপেন ক্যান্সার সেহেতু কার্সিনোসিন দিয়ে তার ট্রিটমেন্ট শুরু করা যায়নি। তো ওপেন বাকিগুলো তো জাস্ট ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার। তো স্বাভাবিকভাবে এই কার্সিনোসিন শুরু করার পর দেখা গেল পুরো রিংওয়ার্মটাই ভ্যানিশ। কাজেই এই ক্ষেত্রে আমি বলবো যে কৃষ্ণচন্দ্র মন্ডল, মানে আমার পেশেন্টের নাম, তিনি এখনো জীবিত এবং ফ্যামিলিতে যেহেতু ক্যান্সারের জিন প্রমিনেন্ট এবং কার্সিনোসিন দিয়ে যে ওনার লাইফ স্প্যান বাড়ানো গেছে সেটা অবশ্যই হ্যানিম্যান সাহেবের বা হেরিং সাহেবের কৃতিত্ব, বা যিনি পার্টিকুলার কার্সিনোসিন আবিষ্কার করেছেন অবশ্যই তার কৃতিত্ব। আদারওয়াইজ এটা করা সম্ভব ছিল না। এবং এই প্রসঙ্গে আমি আরেকটি কথা বলবো। ওই ভদ্রলোক কৃষ্ণবাবুর নাতনি, তো তার আরো কিছু সমস্যায় ভুগছিল জাস্ট আফটার ট্রিটমেন্ট অফ কার্সিনোসিন, কিন্তু সেই সমস্যাগুলো অটোমেটিক্যালি চলে গেল এবং তারা সবাই সম্পূর্ণ সুস্থ। কাজী এটার মাধ্যমে সমাজের কাছে আমি একটা বার্তা দিতেই পারি যে যাদের বংশে ক্যান্সার এবং অনেকেই ক্যান্সারে আক্রান্ত, তারা অবশ্যই হোমিওপ্যাথির কাছে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে, ক্যান্সার হয়ে গেলে কি হবে সেটা বলা মুশকিল, সারবে কি সারবে না, কিন্তু প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর। অর্থাৎ ক্যান্সারকে আমরা আটকাতেই পারি। আটকানোর জন্য হোমিওপ্যাথিতে বিভিন্ন রকম পন্থা রয়েছে, বিভিন্ন রকম মেডিসিন রয়েছে। এই বার্তাটুকু আমি সমাজের কাছে এই কথা প্রসঙ্গে দিয়ে রাখলাম। যদি আমাদের এই লাইভটা কোনো সাধারণ মানুষ দেখেন তো তারা অ্যাকসেপ্ট করতে পারেন, সেটা সেপারেট থিং। এই প্রসঙ্গে পরে আরেকটি কেস আমি বলবো। এটা গেল একটা ফ্যামিলির টোটাল ক্যান্সারের ইতিহাস। আরেকটি কেস আমি বলবো এই প্রসঙ্গে। মেল, অবশ্যই মেল, 35 বছর বয়স, তার কমপ্লিকেটেড পাইলস, 6 মাস ধরে পাইলসে ভুগছিল। 6 মাস ধরে পাইলসে ভুগছিল। সে থাকতো আরবে। তো তার ট্রিটমেন্ট ওখানে হয়েছে, বাট তার যন্ত্রণা, রক্ত পড়া কোনোটাই রেমিশন হয়নি। তখন সে তড়িঘড়ি কিন্তু আমাদের ইন্ডিয়াতে ফিরে আসে এবং হোমিওপ্যাথি ওষুধ খেতে আসে। তো তারও দেখা গেল যে ফ্যামিলি হিস্ট্রিতে ক্যান্সার বেশিরভাগ পাওয়াতে এবং হোমিওপ্যাথিক জেনারেটিসে প্রমিনেন্ট ফিচার পরিষ্কার না থাকাতে, পার্টিকুলার ফিজিক্যাল জেনারেল বা মেন্টাল জেনারেলে খুব পরিষ্কার ফিচার ছিল না। যেটুকু ফিচার ছিল বা পেশেন্টের প্রেজেন্টেশন যেমন ছিল তার উপর বেশ করে আমি তাকে কার্সিনোসিন হাইপোটেন্সি দিয়েই শুরু করেছি এবং পেশেন্ট কিন্তু তারপরে পরবর্তী ক্ষেত্রে 50 অবধি যেতে হয়েছিল। পেশেন্ট কিন্তু এখন সম্পূর্ণ সুস্থ। সেটা ক্যান্সার কার্সিনোসিনেই পুরো কেসটা কিন্তু কভার হয়ে গেছে। পরবর্তী মেডিসিন কিন্তু আমাকে দিতে হয়নি। এই দুটো কেসের পর আমি কার্সিনোসিন নিয়ে 2-4 কথা বলবো। কার্সিনোসিন এর সঙ্গে আপনারা কম বেশি পরিচিত আছেন।
কার্সিনোসিনের ডিটেলস ফিচার, মানে কার্সিনোসিনকে কেমন দেখতে হয় এ ব্যাপারে আমি দু চার কথা বলবো। কার্সিনোসিন পেশেন্ট ফর্সা হতে পারে, আবার কালো হতে পারে, শ্যামাঙ্গী, মোটা হতে পারে, আবার রোগাও হতে পারে। তার সারা গায়ে বার্থ মার্ক, দ্যাট মিনস জরুল থাকলেও থাকতে পারে, বাদামি মানে ব্রাউনিশ আঁচিল থাকাটাও বিচিত্র কিছু নয়। সে খুব নিখুঁত, সমস্ত কিছু কাজ সে খুব দক্ষতার সঙ্গে করার চেষ্টা করে এবং পারফেক্ট ম্যান। ডক্টর নীলকমল বর্মন, মানে আমার সতীর্থ বন্ধু নীলকমল বর্মনের বই বোধহয় আপনারা পড়েছেন, তো সেখানে একটা কথা লেখা আছে মিস্টার পারফেকশনিস্ট। হ্যাঁ, মিস্টার পারফেকশনিস্ট বলতে যা বোঝায় সেটা অবশ্যই কার্সিনোসিনকে বলা যায়। প্রত্যেকটা কাজ কিন্তু সে যে কাজ করতে চেষ্টা করে সেটা কিন্তু খুব নিখুঁত ভাবে করে। কোনো দায়িত্ব যদি সে নেয় সেটা কিন্তু সম্পূর্ণভাবে পালন করার চেষ্টা করে। কোনো দায়িত্ব নিলে সে সম্পূর্ণভাবে পালন করার চেষ্টা করে। প্রচন্ড আবেগপ্রবণ আর সবসময় দুশ্চিন্তায় ভোগে। মনে হয় তার যেন কোনো রোগ হয়ে গেল বা সে যেন ক্যান্সারে আক্রান্ত। এগুলো হচ্ছে তার মনের মধ্যে সবসময় ঘুরে বেড়ায়। এছাড়া খুব স্ক্রোফিউলাস, দ্যাট মিনস চিয়ারফুলনেস, ওর মধ্যে সবসময় চিয়ারফুলনেস, হই হুল্লোড়, গান বাজনা, নাচ, এই সমস্ত নিয়ে সে মেতে থাকতে চায়। বেড়াতে খুবই ভালোবাসে, প্রকৃতি প্রেমিক এবং অসম্ভব খুঁতখুঁতে, ঠিক আর্সেনিকের মতো। কিন্তু আর্সেনিক তো খুঁতখুঁতে হলেও সে কিছুটা ভীরু, বাট কার্সিনোসিন কিন্তু তা নয়, সে কিন্তু যথেষ্ট সাহসী। তো সংসারে কিন্তু সে প্রত্যেকটা কাজ নিষ্ঠার সাথে পালন করার চেষ্টা করে কার্সিনোসিন। এবং কখনো কখনো তাকে ডোরম্যাট, দ্যাট মিনস পাপোশের সাথেও কিন্তু তুলনা করা হয়েছে। কারণ পাপোশ যেমন সব সহ্য করে, ঠিক সর্বংসহা মানুষ হচ্ছে কার্সিনোসিন। সে কিন্তু সব কিছু সহ্য করেও সংসারকে এগিয়ে নিয়ে চলেছে এবং তার মনটা কিন্তু খুব উদার। তো কার্সিনোসিন চিনতে গেলে মোটামুটি এই কথা তো আমাদের জানতেই হবে। এছাড়া কার্সিনোসিনের ফ্যামিলি হিস্ট্রি তো দেখতেই হবে। আর সি এরিয়াতে খুব ভালো থাকে, নালে খুব খারাপ থাকে। পার্টিকুলার ন্যাট্টামিউর সি এরিয়াতে ভালো থাকে না, মেডোরিনাম আবার সি এরিয়াতে খুব ভালো থাকে। তো এদের মধ্যে ডিফারেন্সিয়েট করে আমাদের পার্টিকুলার কার্সিনোসিনকে বুঝতে হবে। কাজেই কার্সিনোসিন দিতে গেলে কতগুলো জিনিস খুব ভালোভাবে আমাদের জানতে হবে। অর্থাৎ খুব সিভিয়ার কন্ডিশন অবস্থায় যদি থাকে, বংশে যদি ক্যান্সারের ইতিহাস থাকে, ক্যান্সার বা ক্যান্সার সদৃশ সমস্যা যদি থাকে, অর্থাৎ ডিজেনারেটিভ ডিজিজ জাতীয় কিছু থাকে, বা দুরারোগ্য, ক্ষত, ঘা, আলসার এগুলো যদি থাকে, অবশ্যই কার্সিনোসিনের কথা ভাবা যেতে পারে। তো কার্সিনোসিন চিনতে গেলে মোটামুটি এগুলো তো দেখতেই হবে। এছাড়া আমি এই ঘটনাটা বললাম এবং কার্সিনোসিনের কথা বললাম। আজকের টপিকস কিন্তু মূলত নোজোর্সের অ্যাপ্লিকেশন। আমরা নোজোর্স কখন কিভাবে ব্যবহার করব সেটাই কিন্তু আজকের টপিকস। এবং সেই টপিকস বলার সময় কিন্তু আমি
আপনাদের সামনে কিছু নোজোটসের কেস উপস্থাপন করব। এই প্রসঙ্গে বলে রাখি, নোজোটসের ফার্স্ট প্রবীণ করেছেন ডক্টর হেরিং, পার্টিকুলার সরিনাম ড্রাগ নিজের উপর প্রয়োগ করে নোজোটস কিন্তু অ্যাপ্লাই করেছেন। নোজোটস কি না, নক্সিয়াস ডেঞ্জারাস সাবস্টেন্স বা নক্সিয়াস ডেঞ্জারাস ম্যাটেরিয়াল। এবং সেটাকে পোটেন্টাইজ করে কিন্তু নোজোটস তৈরি হচ্ছে, অর্থাৎ নক্সিয়াস মানে খুব খারাপ ধরনের বিপজ্জনক পদার্থ যেটা পোটেন্টাইজ করে নোজোটসটা তৈরি হচ্ছে। আবার নোজোটসকে বিভিন্ন শ্রেণীতে ক্লাসিফাই করা হয়, যেমন ধরুন বেসিক নোজোটস। বেসিক নোজোটস মানে যাদের ইউজ করা হয় একদম ফান্ডামেন্টাল কজে। তারা কারা? বেসিক নোজোটসের মধ্যে আছে সরিনাম, মেডোরিনাম, সিফিলিনাম, টিউবারকুলিনাম, কার্সিনোসিন। এরা হচ্ছে মূলত বেসিক নোজোটস। এছাড়াও অনেক ধরনের নোজোটস আছে, এক্সান্থেম নোজোটস, আইসোপ্যাথিক নোজোটস। এক্সান্থেম নোজোটস মিন্স যখন ইরাপটিভ ডিজিজ উইথ ফিভার, সেই অবস্থার থেকে যে নোজোটস গুলো কালেকশন করা হয়। ইরাপটিভ ডিজিজ, কোন ডিজিজে ইরাপটিভ ডিজিজ হয়? চিকেন পক্স হতে পারে, আগে ছিল স্মল পক্স, মামস হতে পারে, ডিপথেরিয়া হতে পারে, অর্থাৎ মরবিলিনাম, প্যারোটিডিনাম, ভ্যাকসিনাম, ম্যালিন্ডিনাম যেটা হর্স ঘোড়ার গ্রিস থেকে তৈরি হচ্ছে, ভেরিওলিনাম, অ্যানথ্রাক্সিনাম, এরাই কিন্তু মূলত এক্সান্থেম নোজোটস। এরপর আইসোপ্যাথিক নোজোটস। যেটা পজিটিভ এজেন্ট আর প্রোডাক্ট থেকে তৈরি করে আবার সেই ডিজিজেই প্রয়োগ করা হচ্ছে। আইসোপ্যাথিক নোজোটস যে ডিজিজ থেকে তৈরি করা হচ্ছে পার্টিকুলার সেই ডিজিজেই কিন্তু প্রয়োগ করা হচ্ছে। সেগুলো হচ্ছে স্ট্রেপ্টোকক্সিন, নিউমোকক্সিন, স্ট্যাফাইলোকক্সিন, ম্যালেরিয়া অফিসিনালিস, পাইরোজেন। এরপরে যে নোজোটসটা আছে সেটা হচ্ছে ইন্টেস্টিনাল নোজোটস। এটা আপনারা সবাই জানেন যে ব্যাচ ফ্লাওয়ার রেমেডি যেটাকে বলা হয়। তো ওই প্রোটিয়াস, ডিসেন্ট্রি কোলি, মর্গ্যান, এগুলো হচ্ছে আপনার আমাদের ইন্টেস্টিন থেকে বা ইন্টেস্টিনাল বাউল ফ্লোরা থেকে নিয়ে হোমিওপ্যাথিক প্রিপারেশন মেথডে তৈরি করে আবার আমাদের উপরই অ্যাপ্লাই করা হচ্ছে। এখন কিভাবে নোজোটস আমাদের শরীরে অ্যাপ্লাই করা যাবে? এটাকে কনস্টিটিউশনাল রেমেডি হিসেবেও অ্যাপ্লাই করা যেতে পারে। যদি মেন্টাল ফিচার, ফিজিক্যাল সিমটমস এবং পার্টিকুলার সিমটমস পারমিট করে, তাহলে কনস্টিটিউশনাল মেডিসিন হিসাবে এটাকে অ্যাপ্লাই করা যাবে। এই প্রসঙ্গে আমি একটা কেস আপনাদের বলবো, আপনাদের কিন্তু সলিউশনটা আপনাদের থেকেই চাইবো। অ্যাজ এ কনস্টিটিউশনাল কিভাবে নোজোটকে অ্যাপ্লাই করা যাবে। একজন মহিলা পেশেন্ট, বয়স 59, প্রায় বিগত 10 বছর ধরে হাঁটুর সমস্যায় ভুগছে। হাঁটতে গেলে হাঁটুতে প্রচন্ড ব্যথা, যন্ত্রণা, নীল হয়ে যায়। তো
হাঁটু ভাঁজ করতে পারে না, হাঁটতে পারে না, হাঁটতে গেলেও সমস্যা, দাঁড়াতে গেলেও সমস্যা। প্রায় 10 বছর ধরে তার বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট হয়েছে। তারপর তার হোমিওপ্যাথি ওষুধ খাবার ইচ্ছা হয়েছে। আমার কাছে আনার পর আমার কেস হিস্ট্রিতে যেটুকু পাওয়া গেছে এবং পার্টিকুলার পেশেন্ট কমপ্লেন যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে ফ্রিকশন অফ দা নি, হাঁটুতে কন্টিনিউয়াস একটা আওয়াজ হচ্ছে এবং হাঁটুতে যে ঘর্ষণ হচ্ছে পেশেন্টের ভার্সন ছিল সেটাই, এবং যন্ত্রণাটা সবচেয়ে বেশি হয় সন্ধ্যে থেকে শুরু হয়, সারা রাত্রি প্রায় যন্ত্রণা হয়। আর স্পেশাল হোমিওপ্যাথিক জেনারেটিসের মধ্যে যেটুকু পেয়েছি আমি বলছি, এক্সট্রা সল্ট খেতে পছন্দ করে, বিটার খেতে পছন্দ করে, রাইস ভাত রুটির মধ্যে রাইস খেতে পছন্দ করে। চান কিন্তু রোজ করে না, একদিন ছাড়া ছাড়া চান করে। আর পা কিন্তু শীতকালে যখন ঢাকা দেয় পা কিন্তু লেপের বাইরে থাকে। যে স্পেশাল ফিচার গুলো পেয়েছে স্পেশাল গুলোই বলছি, টোটাল ফিচারটা কিন্তু আমি বলছি না। ও টোটাল কেসিসটা অনেক বড়। আর বাঁদিক চেপে শুতে বেশি পছন্দ করে। ঘাম হয় যখন, ঘাম হলে তার খুব কষ্ট হয়। আর মেন্টাল ফিচারের মধ্যে যেটুকু পেয়েছি, খুব ভুলমন, প্রচন্ড ভুলে যায়, মনে রাখতে পারে না কিছু। আর পয়সা কড়ির হিসেব তো একদমই রাখতে পারে না, সে অঙ্কে খুব কাঁচা। আর আরেকটি মেন্টাল ফিচার, তার মনে হয় সবসময় তার হাতে নোংরা লেগে আছে। যে ডিলিউশনটা আছে, মনে হয় হাতে নোংরা লেগে আছে, সবসময় হাত পা ধোয়ার একটা তার প্রবণতা। আর পাস্ট হিস্ট্রিতে তার টাইফয়েড পাওয়া গেছে, ফ্যামিলি হিস্ট্রিতে কিছুই পাওয়া যায়নি। তার বাবা মা অল্প বয়সে তাকে রেখে চলে গিয়েছিল। এখন যদিও ভদ্রমহিলার বয়স 59, ফলে কনস্টিটিউশনাল তেমন কিছু পাওয়া যায়নি। তো এক্ষেত্রে অবশ্যই কনস্টিটিউশনাল রেমেডি সিলেকশন করা সম্ভব। যেহেতু মেন্টাল জেনারেল এবং ফিজিক্যাল জেনারেল এবং পার্টিকুলার সিমটমস প্রমিনেন্ট হয়ে রয়েছে, আপনাদের থেকে আমি আশা করব সিলেকশনটা কি হতে পারে আপনারা একটু যদি লিখে জানান আমার খুব ভালো লাগবে। যেটুকু পেলাম সেটা হচ্ছে ইভিনিং, ফ্রম দ্য ইভিনিং টু নাইট অ্যাগ্রাভেশন, অলওয়েজ ওয়াশিং দ্য হ্যান্ড ডিউ টু ডিলুশন, যেটাকে বলা হয় ওসিডি, অবসেসিভ কম্পালসিভ ডিসঅর্ডার যেটাকে বলা হয়। সে মনে করে তার হাতে নোংরা লেগে আছে, দে সেন্সেশন, দে আর ডাটি, এরকম একটা তার অনুভূতি, সেই জন্য হাত পা ধুতে পছন্দ করে। ভুলো মন, অঙ্কে খুবই কাঁচা। আমার মনে হয় একটা সিলেকশন আমি আশা করছি আপনাদের থেকে, কোন সিলেকশন লাইং অন লেফট সাইড রয়েছে, সোয়েট, পাসপিরেশন, অ্যাগ্রাভেশন আর ট্রাভেল, বাট টাং কিন্তু ইমপ্রিন্টেড নয়। সেহেতু দুটো পায়া দেখতে পাচ্ছি মার্ক 5-এর। সালফারের কি বাদ অল্টারনেট ডে, আর সোল আউটসাইড দ্য গার্মেন্ট ইন উইন্টার, ওখানেও দুটো পায়া। আর ন্যাট্টামিউরের একটুখানি ফিচার আছে, ডিজায়ার ফর সল্ট, বিটার, রাইস এটসেট্রা। বাদ এভরিডে নয়, অর্থাৎ ন্যাট্টামিউর কেটে বেরিয়ে যাচ্ছে। সালফারের দুটো পায়া আছে, দুটো পায়ায় গাড়ি টেবিল দাঁড়াবে না, অর্থাৎ 3টে পায়া পাচ্ছি কোনটাকে। কারেক্ট, মানিকলাল মন্ডল, খুব সুন্দর, থ্যাংক ইউ। ইয়োর সিলেকশন সিফিলিনাম, এবং এটাই পারফেক্ট সিলেকশন। এবং ভদ্রমহিলার এখন অ্যাট প্রেজেন্ট সিফিলিনাম 39 চলছে। বছরে ওনার ক্যালকিনিয়াম স্পার ছিল, স্পারটা কিন্তু চলে গেছে সিফিলিনামে, অন্য কোনো প্রসিডিওর মেনটেন করতে হয়নি।
তো ক্যালকিনিয়াম স্পার বলতে বোঝেন তো, গোড়ালিতে হাড় বাড়া, ক্যালকিনিয়াম বোনের যে অসিফিকেশন সেখান থেকে হাড় বাড়া। তো হাড় বাড়ার জন্য আমি সিপিলিনাম যেমন বলেছি, সাইমলটেনিয়াসলি তাকে নরম জুতো ইউজ করতে বলেছি, বা শোল হয়ে গেলে সে জুতো বাতিল করতে বলেছি। এগুলো কিন্তু পেশেন্টকে সঙ্গে সঙ্গে ওষুধের সাথে সাথে কিন্তু বলে দিতে হবে। তাহলে এগুলো রেগুলার প্র্যাকটিসের ব্যাপার, তাহলে দেখবেন রোগী খুব তাড়াতাড়ি রিকভার করে যাবে। যারা সিপিলিনাম বললেন, থ্যাংক ইউ। আচ্ছা, এরপরে তাহলে অ্যাজ এ কনস্টিটিউশনাল রেমেডি হিসাবে ফ্যামিলি হিস্ট্রি, পাস্ট হিস্ট্রি না পেলেও আমরা একে সিলেকশন করতে পারি যদি পার্টিকুলার ফিজিক্যাল জেনারেল এবং মেন্টাল জেনারেল এবং পার্টিকুলার সিমটমস বলতে প্রেজেন্ট কমপ্লেনে যে মডালিটিসটা রয়েছে সেটা যদি পারফর্ম করে। এমনিতেই দেখা যাচ্ছে যে ফরগেটফুলনেস, ক্যালকুলেটিভ ডিফিকাল্টি এ দুটো তো রয়েছে, এবং তার সঙ্গে অলওয়েজ ওয়াশিং দ্য হ্যান্ডস আর মডালিটিস, এই চারটে পায়া দিয়ে কিন্তু টেবিলকে আরামসে দাঁড় করিয়ে দেওয়া যায়। এবং এই কেস অফ সিপিলিমাম এখন তার 39 চলছে। আচ্ছা, এরপরে এরপরে নেক্সট পয়েন্ট, ওয়েল চুজেন রেমেডি ডু নট অ্যাক্ট। যদি দেখা যায় যে আমরা সঠিক সিলেকশন করেছি কিন্তু কাজ করছে না, তখন কিন্তু আমাদের এর পেছনে মায়াজম খুঁজে বেড়াতে হবে। সেটা শরিক হতে পারে, সাইকোসিস হতে পারে, সিউডো শরিক হতে পারে। সিউডো শরিক মিনস টিউবারকুলার অথবা সিফিলিটিক মায়াজম করতে পারে। অর্থাৎ ইফ এনি মায়াজমেটিক ব্লক, যদি কোনো মায়াজমেটিক ব্লক থাকে তো সেক্ষেত্রে মায়াজম খুঁজে বেড়াতে হবে। যদি ওয়েল সিলেক্টেড মেডিসিন আমাদের ফেল করে, সেক্ষেত্রে কিভাবে করা যাবে না, আবারও ডিটেলস কেস হিস্ট্রি কালেক্ট করতে হবে। যদি কেস হিস্ট্রিটা আগের কেস হিস্ট্রিটা দরকার হলে সাইডে রেখে দিয়ে আবার রিকেস টেকিং, তাকে রিপিটেডলি ফ্যামিলি হিস্ট্রি জিজ্ঞেস করা, রিপিটেডলি পাস্ট হিস্ট্রি জিজ্ঞেস করা। অবশ্য অনেক ক্ষেত্রে পাওয়া যায় না, অনেক সময় একটা জায়গায় কমপ্লিকেশন আছে, সমস্যা আছে, সেটা হচ্ছে অ্যাডপ্ট চাইল্ড। কোনো সন্তান যদি অ্যাডপ্ট করা থাকে, অনেক সময় সরকারিভাবে যদি অ্যাডপশন হয়, তাহলে দেখা যায় যে তাদের ওই পার্টিকুলার ফিচারটা অর্থাৎ ফ্যামিলি হিস্ট্রিটা পাওয়াটা খুব প্রায় অসম্ভব। ফলে এই ক্ষেত্রগুলোতে অ্যাজ এ হোমিওপ্যাথ আমাদের ট্রিটমেন্ট করতে কিন্তু বেশ অসুবিধা হয়। তখন তার স্ট্রাকচারাল মানে তার স্ট্রাকচার দেখে, তার গড়ন দেখে কিন্তু আমাদের কিছুটা মায়াজমে পৌঁছানোর চেষ্টা করা হয়, তার শরীরের গঠন দেখে, মুখের অবয়ব দেখে। এরপরে আসছে when there is a lack of symptoms, যেখানে সিমটমস পাওয়া যাচ্ছে না। অনেক সময় আমরা দেখি না, কেস হিস্ট্রি যখন কালেক্ট করি প্রচুর জিজ্ঞেস করছি, কিন্তু যে সিমটমস গুলো নিয়ে আমি টেবিল দাঁড় করাবো সেই সিমটমস গুলো কোনোটাই ম্যাচ করছে না। ভেরি ডিফিকাল্ট জব। এখন সিমটমস যেহেতু একটা কারো টিউমার আছে, টিউমারটা ছাড়া দেখা যাচ্ছে বেসিক্যালি আর কোনো ফিচারই নেই, সব দিক থেকে পেশেন্ট ফিট। যেটাকে হ্যানিম্যান যে ডিজিজের যে ক্লাসিফিকেশন, সেখানে ওয়ান সাইডেড ডিজিজের আওতায় হ্যানিম্যান সাহেব ওটাকে ফেলেছেন। তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের নোজোট সিলেকশন করতে হবে, আদারওয়াইজ আমরা মায়াজমের পেছনে ঢোকা ছাড়া আমাদের বেরোনোর পথ কিন্তু খুব সংকীর্ণ। এর পরের পয়েন্ট 4 নম্বর, নেভার ওয়েল সিন সিন্ড্রোম, NWSS। অ্যাকচুয়ালি কারোর যদি মায়াজমেটিক কোনো ডিসকেশিয়া থাকে তো সেক্ষেত্রে সেই মায়াজমটার দ্বারা আক্রান্ত হবার পর তার শরীরে সেই মায়াজমের প্রভাব থেকে যায়। কাজে সেই ক্ষেত্রে কিন্তু আমাদের কোনো
অ্যান্টি মায়াজমেটিক ড্রাগ দিতে হবে। মায়াজমের দ্বারা যদি ইনফেকশন হয়, এই কন্ডিশনে যদি সাইকোসিস দ্বারা আক্রান্ত হয়, যেমন মেডোরিনাম দিলে পেশেন্টটা সাইকোসিসের যদি হিস্ট্রি পাওয়া যায়, মেডোরিনাম দিলে দেখা যায় যে সে আবার সেই অবস্থা থেকে রিকভার করে। ঠিক সেই রকমই ভ্যাকসিনোসিস বলে একটা কথা আছে। ডিউ টু দ্য রিপিটেড ভ্যাকসিনেশন, আফটার এফেক্ট অফ রিপিটেড ভ্যাকসিনেশন আমরা প্রচুর রোগী পাই ভ্যাকসিনের সাইড এফেক্টে, যেটাকে বার্নেটের ভাষায় বলা হয় ভ্যাকসিনোসিস। তো সেক্ষেত্রে থুজা বা ভ্যাকসিন নাম বা এই জাতীয় ওষুধ কিন্তু আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ হিসাবে কিন্তু অ্যাপ্লাই করি। পাঁচ নম্বর পয়েন্ট, when partial pictures of the constitutional remedies manifest, yet no one remedy completely fit for the case. দেখা যাচ্ছে আমরা সিলেকশন করতে গিয়ে সবই প্রায় পার্সিয়াল, অর্থাৎ দুটো পায়ার টেবিল দাঁড়াতে চাইছে, কিন্তু কোনোটাই ফিট করছে না পার্টিকুলার ড্রাগের জন্য। তো সেই ক্ষেত্রে কিছু নোজোটস আছে যেগুলো অ্যাপ্লাই করলে যে ক্যাওয়াস সৃষ্টি হয়েছে, ক্যাওয়াসটা কিন্তু কেটে যাবে। পার্সিয়াল হচ্ছে, আমরা সিলেকশন করছি, কিছু দূর অব্দি রেজাল্ট দিচ্ছে, তারপরে দেখা যাচ্ছে যে দুটো পায়ের ওপরই আমরা হয়তো সিলেকশন করছি, তাতে দেখা যাচ্ছে যে কিছু দূর অব্দি যাচ্ছে কিন্তু আর রিল্যাক্স করছে। তো সেক্ষেত্রে আমরা যদি কোনো নোজোটস অ্যাপ্লাই করি সেক্ষেত্রে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়ে যাবে। কিছু দূর অব্দি কাজ করার পর যখন আর কাজ করতে পারছে না, অনেক সময় দেখা যায় যে হিপারসালফেট কেস, ব্রায়োনিয়া দিয়েছেন, তার পরবর্তী ক্ষেত্রে হিপারসালফ দিয়েছেন, হিপারসালফের পরেও দেখা যাচ্ছে যে পুরো যাচ্ছে না, তখন কেসটাকে ক্লিয়ার করার জন্য আমাদের নোজোটস ব্যাসিলিনাম বা এরকম কিছু ইউজ করতে হয়। এটা আপনারা নিশ্চয়ই সকলেই জানেন। এরপরে আসছে 6 নম্বর পয়েন্ট, মায়াজোমেটিক ইন্টারকারেন্ট। মায়াজোমেটিক ইন্টারকারেন্ট, যখন মায়াজোমেটিক লেয়ার আমার ট্রিটমেন্টের অন্তরায়, তার মায়াজোমেটিক কোনো ব্লক হচ্ছে, আমার ট্রিটমেন্টকে প্রসিড করতে দিচ্ছে না। সাপোজ এক্সাম্পল, পালসিটিলার পেশেন্ট, আপনি পালসিটিলার দিয়েছেন, চলছে চলছে, কিছু দূর চলার পর দেখা যাচ্ছে কেসটা আবার বারে ফিরে আসছে। কারণ পালসিটিলা ইটস এ টিউবারকুলার মায়াজম, সেক্ষেত্রে ইন্টারকারেন্ট ড্রাগ দিতে হবে। যেহেতু টিউবারকুলার মায়াজম, ইন্টারকারেন্ট ড্রাগ টিউবারকুলিনাম দিতে হবে, তাহলেই দেখা যাবে কেসটা আবার দুরন্ত গতিতে আফটার টিউবারকুলিনাম পালসিটিলা কাজ করে বেরিয়ে যাবে। এর পরের ভাবনা 7 নম্বর পয়েন্টে আসছে, নোজোটকে ইউজ করা যায় জেনাস ডিজিজ হিসেবে, যেটা আপনারা জানেন জেনাস এপিডেমিকাস, এপিডেমিকের ক্ষেত্রে ব্যবহার করা হয়, জেনাস ডিজিজ হিসেবে ব্যবহার করা যেতে পারে। ফর এক্সাম্পল, যখন অনেক কাল আগে, প্রায় ক্লার্কের আমলে, ক্লার্ক ইউজ করেছিলেন হুপিং কাশির ক্ষেত্রে একটা ড্রাগ। বলতে পারবেন সেই ড্রাগটা কি? এবং সেটা সেই সময় জেনাস এপিডেমিকাস হয়েছিল। আমি আপনাদের থেকে আনসার আশা করছি, সেই সময় ক্লার্কের সময়, মানে অনেক 150 বছরের আগে, সেই সময় ড্রাগটা জিনাস এপিডেমিকাস হয়েছিল।
ইয়েস, মনোতোষ রায়, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ড্রাগটার নাম হচ্ছে পাট্টু সেন। ভূপিনকাশিতে সেই সময় জেনাস হিসেবে ওকে ব্যবহার করা হয়েছিল। আর এর আগে তো একটা বলেছি, তবু এই পয়েন্টের সাথে সাথে একে আবারও এই জেনাসের সাথেই একে পয়েন্ট বি দিয়ে কিন্তু আমি বলতেই পারি যে ভ্যাকসিনোসিসের ক্ষেত্রে কিন্তু এর তো অবশ্যই ব্যবহার আছেই। ভ্যাকসিনোসিসের ক্ষেত্রে তো একদম ভ্যাকসিনোসিসের কেস তো প্রচুর পাওয়া যায়, সেক্ষেত্রেও আমাদের ভ্যাকসিনাম ইউজ করা যেতে পারে ইমিউনাইজেশন কেসগুলোকে রিমুভ করার জন্য, যেগুলো ইমিউনাইজেশনের সাইড এফেক্টে যে প্রবলেমগুলো হয়, সেক্ষেত্রে ভ্যাকসিনামকে ইউজ করা যেতেই পারে। এর পরের পয়েন্ট 8 নম্বর, হোমিওপ্যাথিকে নোজোটকে হোমিওপ্যাথিক প্রোফাইল্যাক্সিস হিসাবে বহুল ব্যবহার আপনাদের নিশ্চয়ই জানা আছে। প্রোফাইল্যাক্সিস হিসাবে নিশ্চয়ই পক্সের সময় আপনারা দেখেছেন বা আপনারা ইউজ করেন। পক্সের অ্যান্টি, ডাক্তারবাবু হামের অ্যান্টি কি আছে, প্রোফাইল্যাক্সিস হিসেবে আপনারা ম্যালিন্ডিনাম, ভেরিওলিনাম বা এই জাতীয় নোজোটসকে কিন্তু হরদম ব্যবহার করেন। বা রিসেন্ট করোনার জন্য অনেকে তো ইনফ্লুয়েঞ্জিনাম প্রচুর খেয়েছেন, তো সেই হিসেবে হোমিওপ্যাথি প্রোফাইল্যাক্সিস হিসেবে নোজোটসের কিন্তু বহুল ব্যবহার আছে। আর এরপরে লাস্ট পয়েন্ট বলতে পারেন অটোনোজোটস। যে পেশেন্ট যে রোগে ভুগছিল সেইখান থেকে রস নিয়ে যে নোজোটসটা তৈরি করা হয়েছে সেটাই হচ্ছে অটোনোজোটস। যেমন কারু থুতু থেকে নিয়ে বা রক্ত থেকে নিয়ে বা পেচ্ছাপ থেকে নিয়ে এই নোজোটসটা তৈরি করা হয়েছে, তো এটা তৈরি করা যায়, এটাকে বলা হচ্ছে অটোনোজোটস। আর কন্ট্রা ইন্ডিকেশন ফর নোজোটস, কোন কোন ক্ষেত্রে নোজোটস দেওয়া যাবে না। বিশেষ করে অ্যাক্টিভ ইনকিউবেশন, অ্যাকিউট ডিজিজের ইনকিউবেশনের মধ্যে অ্যাক্টিভ ফেজে কিন্তু নোজোটস দেওয়া যাবে না। ধরুন কারোর পক্স হয়ে গেছে, তাকে নিশ্চয়ই ম্যালিন্ডিনাম আপনি খাওয়াবেন না। ইন দ্য এক্সপ্লোসিভ স্টেজ অফ মায়াজম, অর্থাৎ যার রানিং টিবি চলছে, তার টিবি নয়, টেলিভিশন নয়, টিবি, টিউবারকিউলোসিস, যার অ্যাক্টিভ অবস্থায় রয়েছে, অ্যাক্টিভ এক্সফোলিয়েশন, তখন কিন্তু তার শরীরে নোজোটসের অ্যাপ্লিকেশন চলে না। এমনকি কার্সিনোসিন নিয়ে দ্বিমত আছে। দ্বিমত আছে মানে ডক্টর বরিক কিন্তু কার্সিনোসিনকে অ্যাক্টিভ অবস্থায় ইউজ করার কথা বলেছেন, কিন্তু বাকি আমাদের হোমিও সমাজের সবাই ওপেন ক্যান্সারে কার্সিনোসিনকে ইউজ করতে নিষেধ করেছেন। তো সেক্ষেত্রে বার্নেটের নেক্সট সেকেন্ড ম্যান হচ্ছে সিরিনাম বা এই জাতীয় কিছু ইউজ করার কথা মানে অনেকে বলেছেন। সেটা এক একজন এক এক রকম বলেছে, তবে আমার মনে হয় না যে ওপেন ক্যান্সারের ক্ষেত্রে যেখানে অ্যাক্টিভ অবস্থায় অ্যাক্টিভ এক্সফোলিয়েশন যেখানে আছে, সেখানে কিন্তু কার্সিনোসিনটা ব্যবহার করা অবশ্যই অনুচিত। ডিউরিং অ্যাক্টিভ ফেজ অফ রিকারেন্ট অ্যাটাকের অ্যাক্টিভ ফেজেও একে ব্যবহার করা যাবে না, যেটা বারে বারে অ্যাটাক করছে। অ্যাক্টিভ ফেজে কিন্তু হ্যাঁ সেক্ষেত্রে ইউজ করা যাবে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে ইন্টারমিডিয়েট টাইপ অফ ফিভার যদি হয়, তো সেক্ষেত্রে নিশ্চয়ই আপনি টিউবারকুলিনাম অনেক সময় আপনার সামনে ব্যবহার করার একটা স্কোপ থেকে যায়। আর ইনফেক্টিভ স্টেজে ওকে ব্যবহার করা যাবে না। পার্টিকুলার টিবি, আমি তো আগেই বলেছি যে টিবি যখন অ্যাক্টিভ ফেজ আছে তখন কিন্তু একে ব্যবহার করা যায় না। এই হচ্ছে নোজোটস ব্যবহারের বিভিন্ন
পন্থা এবং কখন কোন স্টেজে নোজোটসকে ব্যবহার করা যাবে। এই প্রসঙ্গে নোজোটসের অ্যাপ্লিকেশনের আরেকটি কেস আপনাদের আজকে আমি বলবো। কেসটা খুব সুন্দর একটা পেশেন্ট, মানে কেসটা খুব সুন্দর, পেশেন্টটাও খুবই ভালো নিশ্চয়ই। তো বয়স 25 বছর, অনেকটা দূর থেকেই আমার কাছে আসে চেম্বারে। বুক ধড়ফড় করে, যদি সে অ্যাংজাইটি হয় তাহলে কিন্তু তার বুক ধড়ফড় করে, খুব চিন্তা করে, নার্ভাস আর রেগে যায়, খুব রাগ, খিদে সহ্য করতে পারে না, আর হাত কাঁপে, খিদে সহ্য করতে পারে না, অ্যাপিটাইট অ্যাগ্রাভেশন হিজ স্ট্রাগল, আর সেলফ কনফিডেন্সের অভাব। প্রায় 1 বছর ধরে ভুগছে, সেলফ কনফিডেন্স নেই, খিদে সহ্য করতে পারে না, হাত কাঁপে, বুক ধড়ফড় করে, অ্যাংজাইটি হলে তখনই কিন্তু বুক ধড়ফড় করে, আর খুব চিন্তা করে, দুর্বল। আর তার সঙ্গে আরেকটি ফিচার আছে, প্রিম্যাচিওর সেমিনাল এমিশন, রেডি হওয়ার আগেই বীর্যপাত হয়ে যায়। আর তার পাস্ট হিস্ট্রিতে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে তার ডেঙ্গু আর স্কিন ডিজিজ হয়েছিল অ্যাক্সিলাতে 2 বছর আগে, মলম দিয়ে সারিয়েছিল। তার মায়ের ফ্যামিলি হিস্ট্রিতে দেখা যাচ্ছে মায়ের নার্ভের সমস্যা, বাবার অর্শ, প্যাটার্নাল সাইডে আছে ডায়াবেটিস মেলিটাস, আর ম্যাটার্নাল গ্র্যান্ডফাদার পাগল, সিজোফ্রেনিয়া। তাহলে পাস্ট হিস্ট্রিতে কি পেলাম? ডেঙ্গু, স্কিন ডিজিজ অ্যাক্সিলাতে যেটা মলম দিয়ে সারানো হয়েছিল 2 বছর আগে, আর মায়ের নার্ভের সমস্যা, বাবার অর্শ, প্যাটার্নাল সাইডে ডায়াবেটিস মেলিটাস, আর ম্যাটার্নাল গ্র্যান্ডফাদারের সিজোফ্রেনিয়া, পাগল। আর আমি স্পেশাল ফিচার, যে ফিচারগুলোর উপর টেবিল দাঁড় করানো যাবে কি পেয়েছি, আমি জিসটা আপনাদের সামনে বলছি। পায়খানা, খুব চোখ খুললেই পায়খানা যেতে লাগে এ পেশেন্টের। টাং ইমপ্রিন্টেড, ফ্ল্যাবি উইথ ইমপ্রিন্টেড টিথ। পার্সপিরেশনে তার বেশ স্বস্তি লাগে, পার্সপিরেশনে অসুবিধা হয় না, আর পার্সপিরেশনে গন্ধ আছে। বাথ এভরি ডে ইন কোল্ড ওয়াটার, ইনক্লুডিং উইন্টার, নট এক্সক্লুডিং। শীতকালেও সে ঠান্ডা জলে চান করে। পায়ের তলায় ঘাম হয়, আর ওয়ান্স কভারিং অল সিজন, সে সারা বছর গায়ে ঢাকা রাখে। lying on left side or lying on abdomen। অর্থাৎ কি পেলাম হোমিওপ্যাথিক জেনেটিক্স থেকে? চোখ খুললেই পায়খানা যায়, জিভে ফ্ল্যাবি উইথ ইমপ্রিন্টেড অফ টিথ, ঘাম হলে তার বেশ স্বস্তি লাগে, গন্ধ আছে, আর ঠান্ডা জলে সে কিন্তু চান করে 12 মাস, আর পায়ের তলায় ঘাম হয়, অল সিজন সে কিন্তু গায়ে ঢাকা রাখে, আর বাঁদিক চেপে অথবা উড়ে শোয়ার ওর একটা টেন্ডেন্সি আছে। চয়েস অফ ড্রাগ, আপনাদের থেকে ড্রাগ চয়েসের আশা করছি। অনেকগুলো ফিচার বললাম। না, সালফার নয়, সালফার পরবর্তী ক্ষেত্রে হলেও হতে পারে, তবে কেসটা বেশ কয়েকটা স্ট্রং সিমটমস এর উপর একে সিলেকশন যেটা করা হয়েছে বলছি। সোয়েট, পার্সপিরেশন, অ্যামিলোরেশন, হিজ স্ট্রাগল, তার সঙ্গে ওডর রয়েছে, যেটা 2টো ড্রাগে আছে। একটা হচ্ছে ন্যাটটামিউড, সরিনাম। ন্যাটটামিউড অতটা গন্ধ নেই, সরিনামে কিন্তু গন্ধ আছে। বাথ এভরিডে ইন কোল্ড ওয়াটার, ন্যাটটামিউড, সরিনাম। ন্যাটটামিউড কোল্ড ওয়াটারে স্নান করে, সরিনাম কিন্তু
স্নান করে, স্নান না করে সরিনাম থাকতে পারে না। আর সোয়েট অন সোল, আর স্পেশাল ফিচার যেটা এর সাথে দুটো স্পেশাল ফিচার জড়িয়ে রয়েছে, সেটা হচ্ছে ওয়ান্স কভারিং অল সিজন। অল সিজন সে কিন্তু গায়ে ঢাকা চায়। আর অ্যাপেটাইট অ্যাগ্রাভেশন, হিজ ট্রাভেল, খিদে পেলে, খিদে সহ্য করতে পারে না, সরিনামে রাত দুপুরে খিদে পায়, খিদে পেলে খিদে সহ্য করতে পারে না, অল সিজন গায়ে ঢাকা চায়, চান রোজ করে, এভরিডে করে, ঘামে গন্ধ আছে, পায়ের তলায় ঘাম হয়। এই এতগুলো ফিচারের উপর আমি কিন্তু, এবং তার সঙ্গে আরেকটি ফিচার রয়েছে স্কিন ডিজিজ ইন অ্যাক্সিলা ট্রিটেড বাই অয়েন্টমেন্ট, এটাও কিন্তু সরিনামকে ইন্ডিকেট করছে। তাহলে ড্রাগ কাছাকাছি যে ড্রাগগুলো আসছে সেটা হচ্ছে সরিনাম, ন্যাট্রামিউন, মার্কভাইট এবং সালফারও আসছে, কিন্তু ফার্স্ট চয়েস অফ ড্রাগ ছিল আমার সরিনাম। এখন পেশেন্টের সরিনাম 33 চলছে, 0/33, পেশেন্ট কিন্তু সম্পূর্ণ সুস্থ। এটা হচ্ছে সরিনামের কেস। যেহেতু মেন্টাল ফিচারটা প্রমিনেন্ট হয়ে রয়েছে এবং সোরার সঙ্গে মেন্টাল ফিচারের একটা লিঙ্ক রয়েছে ভালো রকম, কারণ মনের থেকেই তো সোরার জন্ম, তো সেহেতু ড্রাগটা কিন্তু সরিনাম প্রেসক্রাইব করা হয়েছিল এবং খুব ভালো আছে পেশেন্টটা। এবার নোজোটস এর অ্যাপ্লিকেশন আমি বলেছি, নোজোটস নিয়ে আমি 3টে কেসও আপনাদের আজকে বললাম। পার্টিকুলার ক্যান্সারের কেসটা তো, প্রথম ক্যান্সারের কেসটা তো খুব ইন্টারেস্টিং কেস। বিশেষ করে এটা আমাদের সমাজের কাছে আবারও দ্বিতীয়বারও আমি বলে যাচ্ছি যে একটা ভালো বার্তা যেতে পারে, যে ফ্যামিলিতে অনেকে ক্যান্সারে আক্রান্ত, তারা যদি হোমিওপ্যাথের কাছে গিয়ে, লোকাল ভালো হোমিওপ্যাথের কাছে গিয়ে, যদি সেটা ভারতে এবং বাংলাদেশে, তো যার যেখানে সুবিধা হবে, যদি তাদের সমস্যার কথা বলে, তাহলে কিন্তু ক্যান্সারের ওই দুঃসহ যন্ত্রণা কষ্টের হাত থেকে কিন্তু তারা মুক্তি পেতে পারে। কারণ ক্যান্সার হয়ে গেলে কি হবে বলা মুশকিল, আনসার কতটা আছে সেটাও বলা মুশকিল। কিন্তু সেই জন্যই একটা কথা আছে যে প্রিভেনশন ইজ দ্য বেটার দ্যান কিওর, অর্থাৎ এক পাউন্ড কিওরের থেকে অ্যাকাউন্টস প্রিভেনশন ইজ দ্য বেটার। তো এটা, এই বার্তাটা আমি দিয়ে রাখছি সমাজের কাছে, এবং মানুষই ঠিক করবে তারা ভবিষ্যতে সুস্থ থাকার জন্য হোমিওপ্যাথের কাছে যাবে কি যাবে না। বার্তা দেওয়াটা আমাদের কাজ, আমরা বার্তা দিয়ে রাখলাম। এরপর আপনাদের কাছ থেকে আমি কিছু প্রশ্ন আশা করছি। নোজোট সংক্রান্ত যদি কোনো কোশ্চেন থাকে আপনারা যদি জানান আমার খুব সুবিধা হয়। আমার জানা থাকলে অবশ্যই আপনাদের আনসার দেব। আজকে এই টপিকসটাকে বাছার মুখ্য কারণ কিন্তু এটাই, যে মানুষের কাছে বার্তা দেওয়া। কারণ আমাদের সোসাইটিতে কিন্তু প্রচুর হাজার হাজার ক্যান্সারের রোগী, তো সেজন্যই আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে বার্তা দেওয়াটা যতখানি সহজ, অন্যভাবে বার্তা দেওয়াটা ততখানি কঠিন। আবার যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কিন্তু প্রশ্ন করতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করতে পারেন। নোজোট ব্যর্থ হলে কি করণীয়?
নজর জেনারেলি তো ব্যর্থ হওয়ার কথা নয়, সেক্ষেত্রে আমার মনে হয় সিলেকশনটা আরো 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 পারফেক্ট ভাবে আমাদের করতে হবে। আমাদের মনে হচ্ছে সিলেকশনে কোনো ফল্ট হতে পারে, আর সব ক্ষেত্রেই যে সিলেকশন একদম পারফেক্ট করেও কি আমরা সফল হই? মৃত্যু তো মানুষের অনিবার্য পরিণতি, সেটাকে তো মেনে নিতেই হয়। তবু আমরা চেষ্টা করি যে সেক্ষেত্রে আরো পারফেকশনে যাওয়ার জন্য আরো কোয়ারিজ তো দরকার অবশ্যই। সব ক্ষেত্রে আমরা কোয়ারিজে পৌঁছতে পারি না, কোয়ারি করেও পৌঁছতে পারি না। সেই জন্যই তো ডিজিজের ক্লাসিফিকেশনে ডক্টর হ্যানিম্যানের ভাষায় বলা আছে যে ইটস ইনকিউরেবল ডিউ টু দ্য ল্যাক অফ সাফিসিয়েন্ট সিমটমস, এদের ইনকিউরেবল বলা হচ্ছে। থ্যাংক ইউ। এর আর কিছু প্রশ্ন আমি আশা করতে পারি। জেনারেলি সিলেকশন সঠিক তো আমরা করার প্রত্যেকেই চেষ্টা করি, ব্যর্থ তো হওয়ার কথা নয়। আপনাদের যদি ক্লাসটা ভালো লাগে আপনারা অবশ্যই আমাকে মেসেজের মাধ্যমে জানাবেন। না ভালো লাগলেও কি কোন কোন জায়গায় কারেকশনের দরকার আছে সেটাও কিন্তু আমাকে জানালে আমি উপকৃত হব, এবং আরো নিজেকে রেকটিফাই করে আরো ভালোভাবে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারবো আমার বক্তব্য। আপনারা ঠিক কি চাইছেন, কি ধরনের ক্লাস চাইছেন সেটা বোঝাটাও আমার দায়িত্ব, যে আপনারা কোনটা চাইছেন আমার থেকে। আমি কি সঠিকভাবে আপনাদের টপিকসগুলোকে বাছতে পারছি বা আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে পারছি, সেগুলো কিন্তু আমাকে জানান আপনারা। তো আজ সবাইকে শুভরাত্রি জানিয়ে আজকের মতো আমি লাইভ থেকে বিদায় নিচ্ছি।